দর্শক, মনটা অত্যন্ত খারাপ। এরা কি মানুষ? আওয়ামী লীগ কি মানুষ? যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল, তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই যোদ্ধাদের অপমান করতেছে। আক্তারকে যা তা গালিগালাজ, ডক্টর যার একটা মেয়ে মানুষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মির্জা ফখরুলকে জুলাই সন্ত্রাসী, তাহেরকে রাজাকার, ডিম মারতেছে গায়ে। এগুলো কোনো কথা আপনারা বলেন তো? এই আওয়ামী লীগ এই 14-15 বছর ধরে এত গণহত্যা করেছে, এত গুম খুন করেছে। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, আমি তো লন্ডনে থাকি, আমি লন্ডনে দেখেছি যে বিএনপি যেমন কখনো এত খারাপ ব্যবহার করেনি। বলেছে খুনি হাসিনা, স্লোগান দিয়েছে, হাসিনার মন্ত্রীরা লন্ডন শহর ঘুরে বেরিয়েছে, কেউ কোনো টাচ করেনি। এই হাসিনা শেষ জাতিসংঘ ভ্রমণে, তখন এই আলগা মোমেন তার পররাষ্ট্রমন্ত্রী, সে তার স্ত্রীকে নিয়ে জ্যাকসন হাইটসের রাস্তা রাস্তায় ঘুরেছে, কেউ টাচও করেনি। লন্ডনে শেখ হাসিনা এলে তার মন্ত্রীরা, তার এমপিরা রাস্তাঘাটে এখানে সেখানে ঘুরে বেড়েছে, কেউ কিছু বলেনি। অথচ কিন্তু এই শেখ হাসিনা গুণ খুন কিন্তু এমন কোন অপকর্ম নাই না করেছে, কিন্তু বিএনপি জামাত কিচ্ছু করে নাই। কিন্তু এই আওয়ামী লীগ তারা আজকে যা করলো মানে অবাক। এবং এই আওয়ামী লীগ যেটা কালসাপ, এদেরকে যে কখনো বিশ্বাস করা যায় না, এটা আজকে আবার প্রমাণিত হলো। এখন এই বাংলাদেশে যারা গোপনে গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, গোপনে গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিতে চায়, রিফর্ম আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ করে বিভিন্ন ফর্মে আবার আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায়, তাদের জন্য একটা চরম শিক্ষা। আমি বারে বারে বলেছি যে আওয়ামী লীগকে 10 বছর জন্য নিষিদ্ধ করতে হবে। অনেকে বলতেছে যে না ভাই এগুলো, আবার বলে মব মব। আজকে কি করলো আওয়ামী লীগ? এটা মব না? এখন যারা মব মব বলে চিল্লান, আমিও বলি মব খারাপ, কিন্তু আওয়ামী লীগ কি করলো? এটা আজকে মব না? আজকে আমাদের জুলাই যোদ্ধা আক্তারকে যেভাবে অপমান করা হলো, গালিগালাজ করা হলো, এটা বিদেশের মাটিতে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাংলার ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না। এদের কোনো জাত নাই, এদের ধর্ম নাই, এদের নীতি নাই, এদের বিবেক নাই, এদের মনুষ্যত্ব নাই, এদের মানবিকতা নাই। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা দুর্নীতিবাজ, এরা জালিম, এরা ডাকাত, এরা খুনি। এবং এদের টার্গেটই হচ্ছে একটা, সেটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়া, লুটপাট করা, মানুষ মারা, গুম করা, খুন করা, গণহত্যা করা। এটাই হচ্ছে এদের কাজ। এবং বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে আবার যদি রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে এর কনসিকুয়েন্স কি হবে, এই ঘটনা থেকে এটা আপনাদেরকে ভেবে দেখার আহ্বান জানাই। এবং আজকে এই বিএনপি, জামাত, এনসিপি নিজেদের ভিতর যেই দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করতেছেন, একে অন্যের শত্রু হয়ে উঠতেছেন, এখন দেখেন যে এই আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। আওয়ামী লীগ না ছাড়বে বিএনপিকে, না ছাড়বে জামাতকে, না ছাড়বে এনসিপি, যদি একবার সুযোগ পায়। আজকে আপনারা দেখেন যে মির্জা ফখরুলকে টুকটাক অপমান করেছে, তার সাহেবকে রাজাকার বলেছে, কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ ছিল কিন্তু আক্তারের উপর, সবচেয়ে বেশি ক্ষোভ ছিল আক্তারের উপর। তারা আক্তারকে পারে না পিটিয়ে মেরে ফেলে। আমার কাছে অবাক লাগে। এখন আপনারা দেখেন যে আমার তো বোধ সন্দেহ হচ্ছে যে এই বিএনপি বা জামাত একসময় হয়তো মিলেমিশে যাবে, কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু বিপ্লবীরা। সবচেয়ে বেশি বিপদে পড়বে এই আক্তারের মতো বিপ্লবীরা, নাহিদের মতো বিপ্লবীরা, সার্জিস হাসনাতের মতো বিপ্লবীরা। এখনো সময় আছে, সবাই ঐক্যবদ্ধ হন। নিজেরা যাই করেন না কেন, অন্তত এই আওয়ামী লীগ নামের কালসাপের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকেন। এবং আমি ধিক্কার জানাই ডক্টর ইউনূসের প্রতি, যে আপনি এই ফখরুল সাহেবকে, তাহের সাহেবকে, আক্তার যারা এদেরকে নিয়ে গিয়েছেন, এরা কিন্তু যেতে চায়নি, কিন্তু আপনি এদেরকে নিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় মেহমান করে। আপনি রাষ্ট্রীয় মেহমান করে নিয়ে গিয়ে আপনি নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে আপনি চলে গেলেন, আর এদেরকে আপনি ছেড়ে দিলেন মবের কাছে। তাহলে কি আপনি নিজেই চেয়েছেন এরা অপমানিত হোক? আপনি নিজেও জানেন যে বাইরে নিরাপদ না। আপনি প্রধান উপদেষ্টা হয়ে সরকারি প্রোটোকল নিয়ে আপনি নিরাপদে চলে গেলেন, আপনি আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব চলে গেলেন, কিন্তু এই লোকগুলো, জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতা তাহের, জুলাই যোদ্ধা আক্তার, ডক্টর জারা, এদেরকে আপনি রেখে চলে গেলেন। আপনি একটা বারো এদের কথা ভাবলেন না। এখন তিনিও তো বলতে পারেন যে আসলে আমি প্রধান উপদেষ্টা, এজন্য আমি আমেরিকার রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছি, কিন্তু এরা তো পাবে না, এর জন্য এদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। আপনি এদেরকে ওয়েট করতে বলতে পারতেন না? আপনার দূতাবাস এনাফ সিকিউরিটির ব্যবস্থা করতে পারতো না? এনাফ বডিগার্ডের ব্যবস্থা করতে পারতো না? আমেরিকাতে তো ভাড়ায় বডিগার্ড পাওয়া যায়, টাকা দিলে ভিআইপি টার্মিনালও ব্যবহার করা যায়। আপনি সেগুলো করলেন না কেন? আপনি সেগুলো না করে আপনি এই জুলাই যোদ্ধাদের, জাতীয় নেতাদের এই আওয়ামী হায়নার মুখে ছেড়ে দিলেন।
এটাকে আপনি ইচ্ছা করেই করলেন? আমার তো সন্দেহ হতে যে আপনি এটা ইচ্ছা করেই করেছেন। এবার দেখেন যে এই হায়নার মতো আওয়ামী লীগের লোকগুলো মানে কিভাবে ঝাঁপিয়ে পড়তেছে, যারা 2 সপ্তাহে 1400 লোককে হত্যা করে চলে গেল, এদের বিন্দু মাত্র অনুশোচনা নাই, সেই তারা আবার এই জুলাই যোদ্ধাদের বিদেশের মাটিতে যেখানে আইনের শাসন, আমেরিকার মতো জায়গায় তারা এরকম করতেছে। আর যদি তারা একবার ক্ষমতা পায় বাংলাদেশে, তার কি অবস্থা করবে আপনি বোঝেন তো। এবং এই যে বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপি, এই যুক্তরাষ্ট্র বিএনপি দলীয় কোন দলে অতিষ্ঠ, এই যুক্তরাষ্ট্র বিএনপির অনেকগুলা পার্ট আছে। আরে আমাদের লন্ডনে হলে, এই লন্ডনে বিএনপি থাকলে এগুলোর কিছুই ঘটতো না, কারণ লন্ডনে বিএনপি জামাত এরা প্রচুর শক্তিশালী। যুক্তরাষ্ট্রে বিএনপির ভিতরে কোন দল দ্বন্দ্বতে বিএনপির অবস্থা একদম নৈবচ। তারপরেও দেখেছি যে মানে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে প্রচুর বিএনপির লোক ছিল, তারা কি করছে? তারা কি আঙ্গুল চষছে? তারা কেন এখানে আসতে পারে নাই? আমি দেখেছি যে এনসিপি 2 জন ছিল, তারা আক্তারকে বাঁচানোর চেষ্টা করেছে। আক্তার কত বড় সাহসী দেখেন, যখন এই আওয়ামী লীগের লোকজন চারদিকে ঘিরে ধরেছে আক্তারকে এবং ডিম মারতেছে এবং মানে খুব বাজে বাজে ভাষা গালি দিচ্ছে, তখনও আক্তার হাত উঁচিয়ে বলতেছে খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আক্তার কিন্তু একটু ভয় পায়নি। জুলাই যোদ্ধা, সমস্ত শরীরটাই হচ্ছে কলিজা, সাহস আর সাহস, এই হচ্ছে আক্তার। এবং এই আক্তারকে ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে এভাবে আওয়ামী হায়নাদের মুখে ছেড়ে দেওয়ার জন্য আমি ডক্টর ইউনূসের তীব্র নিন্দা জানাই। আক্তার এটা প্রাপ্য ছিল না। আপনি আক্তারের সমালোচনা করতে পারেন, তারা অনেক কথার বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন আক্তার জুলাই যোদ্ধা, এবং যদি জুলাই বাঁচে তাহলে এই দেশে বাঁচবে, আমরা বাঁচবো। আর জুলাই না বাঁচলে কেউ বাঁচবে না। আজকে আক্তার, কালকে ফখরুল, পরশুদিন তাহের, এই আওয়ামী হায়নারা কেউকে ছাড়বে না। সুতরাং এই আওয়ামী লীগের বিচার করতে হবে। এই আওয়ামী লীগকে অন্তত রিফর্ম না করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আমি বলেছি 10 বছরের জন্য আপনি স্থগিতাদেশ দেন, তারপরেরটা পরে বিবেচনা করা যাবে, কিন্তু এই আওয়ামী হায়নাদেরকে যদি আপনি রাজনীতি করার সুযোগ দেন, ভাই আগে তো আপনি মানুষ হবেন, তারপর তো রাজনীতিবিদ। এরা তো মানুষ, এদের তো মনুষ্যত্বই নেই। এই বিএনপি, এই জামাত, যুক্তরাষ্ট্রে এদের হাতে চুরি পরে ঘোরা উচিত। এদের হাতে চুরি পরে ঘোরা উচিত যে এরা কেন এদের জাতীয় নেতাদেরকে প্রোটেকশন দিতে পারলো। আমি আক্তারের কথা বাদই দিলাম, যারার কথা বাদই দিলাম, মির্জা ফখরুল তো হচ্ছে বিএনপি বড় নেতা, তাকে কিভাবে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে সন্ত্রাসী বলে, তাহেরকে রাজাকার বলে। তখন এই বিএনপির লোক কোথায় ছিল? জামাতের লোক কোথায় ছিল? তারা কেন এগিয়ে আসলো না? এগুলো জবাব কে দিবে? আর এই যে আওয়ামী লীগ আজকে এই মব করে এভাবে হেনস্থা করলো, জাতীয়তাকে হেনস্থা করলো, আমি এরকম আমার লাইফে কখনো দেখিনি। শেখ হাসিনা তো প্রতি বছরই লন্ডনে আসতো, আমি লন্ডন দেখেছি, প্রতিবারই বিএনপি বিক্ষোভ করতো, কিন্তু বিএনপি বিক্ষোভ করলে খুনি হাসিনা, বিচার চাই এইসব বলতো, এবং এর বাইরে কিছু না, আক্রমণও করতো না, কিচ্ছু করতো না। কিন্তু এই হায়নারা যা করতেছে এগুলো একদম সভ্যতা বিবর্জিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তবে একটা জিনিস ভালোই হয়েছে, সেটা হচ্ছে কি, যে এই আওয়ামী লীগ যে কি জিনিস সেটা মানুষ আরেকবার টের পেয়েছে। এই আওয়ামী লীগকে সুযোগ দিলে আরেকবার তারা যে কি করবে সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। কাজেই আমি আহ্বান জানাই, এনসিপি, বিএনপি, জামাত, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আহ্বান জানাই, রিকোয়েস্ট জানাই, মিনতি করতেছি, অন্তত আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আপনারা দয়া করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। এটাই হচ্ছে আমার চাওয়া। নিউ ইয়র্কের যে ঘটনা ঘটেছিল, যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যোদ্ধা আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে, সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান, তাকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি? দেখুন, ডিম মারাটা একটা শারীরিক আক্রমণের ভিতরেই পড়ে, কাউকে চর দেওয়া, থাপ্পড় দেওয়া, ডিম মারা। তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে সেই ব্যক্তির কোনো ইনজুরি হয়েছে কিনা, বা সেই ব্যক্তির এফেক্টটা কি হয়েছে, এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা। যদি প্রথম অপরাধ হয় তাহলে সাজা খুব কম হবে, যদি এরকম অপরাধ সে আরো করে থাকে তাহলে বেশি হবে। সেক্ষেত্রে কয়েক মাসের জেলও হতে পারে, আবার হয়তোবা কমিউনিটি ওয়ার্কও করা লাগতে পারে। কমিউনিটি ওয়ার্ক কি? কমিউনিটি ওয়ার্ক হচ্ছে আপনার যেমন সামাজিক বিভিন্ন কাজকর্ম, যেমন এই ময়লা টলা পরিষ্কার করা, রাস্তাঘাট ক্লিন করা, এরকম বিভিন্ন কমিউনিটি কাজ আদালত কর্তৃক নির্ধারণ করে দেয় বা পুলিশ কর্তৃক নির্ধারণ করে দেয়, তার সেগুলো করতে হয়। এগুলো সে কাউকে বলে না, বললে তো মান সম্মান, তাই না? সে ওই গোপনে গোপনে চুপি সারে এগুলো সে করে আসে। তো এই ধরনের আর কি, যে এটা যে খুব একটা বড় শাস্তি তা কিন্তু না। এখন যদি
কূটনীতিক পাসপোর্টধারী হতো তাহলে কি হতো সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওনারা তো কূটনীতিক নয়, ওনারা তো নর্মাল পাসপোর্টধারী হিসেবে গিয়েছেন। বাট আটক করা হয়েছে, এবং এটুকু গ্যারান্টি দিতে পারি যে আমেরিকার আইন অনুযায়ী যে শাস্তি ওই মিজানের প্রাপ্য সেটা সে পাবে, কারণ সে এটা করতে পারে না। আমেরিকার মাটিতে সেটা করতে পারে না, বাট সে করেছে। অনেকেই বলেন যে এই মিজানের গ্রামের বাড়ি আছে না ভাই, থাকলেও এগুলা দরকার নেই। রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে, বিপত্তি আসে, এগুলো আসবেই। দুষ্কৃতিকারীরা এগুলো যুগে যুগে করবেই, তারা শেষ চেষ্টা করবে, তারা মরণ কামড় দিবে এবং এইসব রিস্ক নিয়েই বিদেশ যেতে হবে। আমেরিকা তো একটু উদারপন্থী দেশ, সৌদি আরব হইলে এগুলো কিছুই করতে পারতো না, একদম ভয়ে চুপ থাকতো, তাই না? তো এই বেশি স্বাধীনতা পাইলেও আবার বাঙালিদের ঝামেলা আছে। যাই হোক, জুলাই যোদ্ধা আক্তারের উপর যে হামলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানাই। এবং এখানে একটা জিনিস ভালো হয়েছে যে সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কি জিনিস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া। মাঝে মধ্যে খুব অবাক লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপির আসলে কতটুকু অবদান, কি অবদান। অনেকেই বলে বিএনপি 400 মারা গেছে, হতে পারে, বা অনেকেই হয়তো আন্দোলন করেছে, বাট মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে আন্দোলনটা আমাদের না, আমরা এর সঙ্গে জড়িত নই। তিনি স্পষ্ট বলেছিলেন এই আন্দোলনে আমরা নাই, এটা ছাত্রদের আন্দোলন। তো এখন আবার দেখলাম যে নিউ ইয়র্ক যাওয়ার আগে তিনি ভারতীয় পত্রিকা এই সময়কে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমরা চাই নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা চাই না জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে একসঙ্গে নির্বাচন করি, কিন্তু এই জন্য অনেকেই আমাকে ভারতের দালাল বলে, দেশদ্রোহী বলে, ইত্যাদি ইত্যাদি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে যদি আপনার কাছের কেউ মারা যেত, আপনি চাইতেন এটা? এই 1,500-2 হাজার মানুষের প্রাণের বিনিময়ে প্রায় 20,000-এর মতো মানুষ পঙ্গু, আপনি কোন মুখে তাদেরকে আবার নির্বাচনে আনবেন, যেই তারা আপনাদেরকে চরম নির্যাতন করেছে গত 15টা বছর, আপনাদেরকে পরপর 3টা নির্বাচনে বঞ্চিত রেখেছে। কিন্তু সেই মির্জা ফখরুলরা এসব ভুলে গিয়েছে। তারা ওই যে সুশীল, অনেকেই বলেন যে আওয়ামী লীগ যা করেছে আমরা কেন তা করবো। ভাই রে, প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে। আমি তো আজীবন বলি নাই, বলছি 2টা নির্বাচনের জন্য। আওয়ামী লীগ 3টা ভুয়া নির্বাচন করছে, 2টা নির্বাচন তাদেরকে বাইরে রাখতে হবে। প্রত্যেকটা দলকে তার কৃতকর্মে শাস্তি দিতে হয়। এগুলো দেখে অন্য দল শিক্ষা পায়, যাতে স্বৈরাচার না হয়। কিন্তু ফখরুল সাহেবরা এই আওয়ামী লীগকে আবার আনতে চান, মানে খাল কাটতেছেন কুমির আনার জন্য। এবং এইসব কারণেই তারা এই নিউ ইয়র্ক বিমানবন্দরে জন এফ কেনেডিতে অপমান হলেন। এবং এই দেখুন, এই যে বিএনপির যে যুক্তরাষ্ট্র বিএনপি, এর ভিতরে গ্রুপিং আর গ্রুপিং। এই নেতা টাকা খেয়া এর সভাপতি বানায়, ওই নেতা টাকা খেয়ে ওরে সভাপতি বানায়, কোনো মিল তাল কিচ্ছু নাই। যুক্তরাজ্যে যেমন মালেক কয়সর বা যুব দলে আফজাল, একটা স্ট্রং টিম আছে, ওইখানে মনে করেন যে 5 পাগলের মেলা। এদের নাই কোনো মানে শক্তি, নাই কোনো সাংগঠনিক দক্ষতা। যে যারা বেশি টাকা দেয় সেই হয় সভাপতি, সেক্রেটারি। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে এগুলো করছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা দলের নেতা মির্জা ফখরুল অসহায়ের মতো হাঁটতেছে করিডোর দিয়া, কেউ তাকে বাঁচানোর নাই। এটাও আমাদের দেখতে হলো। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলে আমরা চেয়েছিলাম আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আবার বলে যে জামাত আমাদের কাছ থেকে 30টা আসন চেয়েছিল। এখন জামাতের জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে, কোনো সন্দেহ নাই, বাট কতটুকু বেড়েছে এটা এখনো শিওর না। কিন্তু জামাত বিএনপির কাছে 30টা আসন চেয়েছে, বিএনপি বলেছে না আমরা দেব না। আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা সত্য নাকি মিথ্যা। দর্শক আপনারা এই কমেন্টে জানাবেন। এবং যদি রাজনৈতিক সমঝোতায় গোপনে গোপনে অনেকে অনেক কিছু চায়ও, সেটা তো মিডিয়াতে বলার কিছু নয়, তাই না? মিডিয়াতে কি তার বলা উচিত? তর্কের খাতিরে ধরে নিলাম যে জামাত চেয়েছে, হ্যাঁ 30টা চেয়েছে, 50টা চেয়েছে, কিন্তু এটা তো আর মিডিয়াতে বলার কিছু নাই, কারণ রাজনৈতিক ভাবে অনেক গোপন বিষয়গুলো এগুলো গোপনে রাখতে হয়। কিন্তু ফখরুল সাহেব এটা বলে দিয়েছেন। ফখরুল সাহেবের অনেক ত্যাগ আছে, অনেক ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। তিনি বারবার আওয়ামী নির্যাতনের শিকার হয়েছেন, কারাভোগ করেছেন, কিন্তু বর্তমানে দলে তার উপযোগিতা নিয়ে প্রশ্ন আছে। এবং এই বিএনপিতে তাকে আর মহাসচিব করে রাখা ঠিক হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। কেন আছে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনি দেখেন না যে ক্রিকেট খেলা 11 জন খেলে, 11 জন ক্রিকেট খেলে, তো যখনই একজনের পারফরমেন্স পড়ে যায় তখনই তাকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয়। যেমন তামিম ইকবাল, সে মনে করেন যে গত 15 বছর ধরে সে ভালো খেলেছে, কিন্তু ইদানিং লাস্ট 1 বছর সে ভালো খেলতেছে না, দল কিন্তু তাকে রাখবে না। ওই 15 বছরের পারফরমেন্স দেখলেও তাকে রাখবে না, কারণ দলের এমন লোকের দরকার যারা সবসময় পারফরমেন্স করতে পারে। ঠিক রাজনীতি হচ্ছে সেই রকম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্যাগী নেতা, কোনো সন্দেহ নাই, অনেক কারাভোগ করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু বর্তমানে তার কথাবার্তা কার্যক্রম দলকে আসলে কতটুকু হেল্প করতেছে, দলের কতটুকু ক্ষতি করতেছে, এগুলো কিন্তু দলের ভাবা উচিত।
ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয় সেই সময় এসে গিয়েছে। যাই হোক, ফিরে আসি ডক্টর ইউনূসের দিকে। এই ডক্টর ইউনূস তিনি কিন্তু এই জুলাই যোদ্ধাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি নিজে ভিআইপি প্রটোকল নিয়ে গিয়েছেন, কিন্তু এদেরকে ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে সরকারের ব্যর্থতা, দূতাবাসের ব্যর্থতা। দূতাবাসের ভিতরে আওয়ামী লীগের দালাল আর দালাল, এদেরকে এতদিন নির্মূল করা যায়নি। অনতিবিলম্বে এই যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রত্যেকটাকে বহিষ্কার করা উচিত। সবগুলো চাকরি শেষ করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত। কারণ এই দূতাবাসের ভিতরে কিছু লোক আছে, তারা অনবরত টেক্সট পাঠায়। দেখেন, আমেরিকা অনেক বড় দেশ, অনেক বড় শহর। কোন শহরে কোন মন্ত্রী কোন সময় যাবে এগুলো দূতাবাস তো জানে। দূতাবাসের লোকেরা ওই আওয়ামী লীগকে টেক্সট পাঠায় যে হোয়াটসঅ্যাপে, যে ওইখানে যাবে ওখানে যাবে, ঠিক তারা ওইখানে গিয়ে জড়ো হয়, ওই সময় গিয়ে জড়ো হয়। এই হচ্ছে কি অবস্থা। প্রত্যেকটাকে চাকরিচ্যুত করা দরকার একদম ইমিডিয়েটলি। কারণ সরকারের টাকায় বেতন খেয়ে তারা আবার এইসব কাজ করবে। আওয়ামী লীগের সময় তো এগুলো করতো না। আওয়ামী লীগের সময় তো একদম ভিজা বিড়াল হয়ে থাকতো। এখন ওই ইউনূসের সরলতা সুযোগ পেয়ে তারা একদম বিদ্রোহী হয়ে উঠেছে। এই যাই হোক, কথা হচ্ছে যে ডক্টর ইউনূস তিনি কিন্তু বসে নেই। তিনি আমেরিকাতে গিয়েই সিরিজের পর সিরিজ মিটিং করতেছেন। আমেরিকাতে গিয়েই আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বলেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলতেছে। এবং এই বৈঠকে সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ইত্যাদি এবং বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার এবং দ্বিপক্ষীয় আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এবং 26শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নৈশভোজে অংশ নেবেন। এখন অনেক মিডিয়া বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, কিন্তু এই তথ্য আমার কাছে নাই। কারণ আমি যতটুকু জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশন চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট অ্যাজ এ হোস্ট কান্ট্রি তারা অন্য কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে মিটিং এ বসেন না। গতবার ব্যতিক্রম ঘটেছে, কারণ যেহেতু প্রেসিডেন্ট বাইডেন এবং ইউনূস তারা বন্ধু, এই কারণে নিয়ম ভেঙে বাইডেন ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু এবার আর তা হবে না। তবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সরকার প্রধানের জন্য যেই নৈশভোজের আয়োজন করেছেন সেখানে ডক্টর ইউনূস আমন্ত্রিত এবং সেই নৈশভোজের ফাঁকে ফাঁকে সাইডলাইনে একটা বৈঠক করার চেষ্টা চলতেছে এবং আমেরিকার পক্ষ থেকেও মোটামুটি একটা সাড়া পাওয়া গিয়েছে। এবং সেই বৈঠকে যতটুকু সম্ভব ডক্টর ইউনূস তিনি এই রোহিঙ্গাদের জন্য আরো বেশি তহবিল সংগ্রহ, কারণ রোহিঙ্গাদের জন্য কিন্তু তহবিল তো কমে গিয়েছে, মানুষের আগত আকর্ষণ নাই আগের মতো। তো তারা কিভাবে চলবে বা তাদের সমস্যা এবং এই যে এই শুল্কটা আরো কমানো যায় কিনা। অবশ্যই তো এটা সত্য যে বাংলাদেশে একটা বিশাল অংশ শিক্ষিত বেকার আছে, তরুণ। তো আগামী 10 বছরে 1 কোটি কর্মসংস্থান করতে গেলে আমাদেরকে আমেরিকা ইউরোপের সহায়তা লাগবেই। ভারতকে দিয়ে কিছু হবে না। ভারত হচ্ছে ভাত দেওয়ার মুরদ নাই, কিল মারার গোসাই। আর চীন আছে মোটামুটি, কিন্তু আমেরিকা ইউরোপের মতো না। সুতরাং এই আমেরিকা ইউরোপের সাপোর্ট লাগবেই আগামী 10 বছরে 1 কোটি কর্মসংস্থানের জন্য। তো এইসব বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধশালী করা যায়, কিভাবে আরো ভালো করা যায়, এইসব বিষয় তিনি ট্রাম্পের সঙ্গে একটা ফলপ্রসূ আলোচনা করার সম্ভাবনা রয়েছে এবং সেই চেষ্টাও চলছে এবং আমরাও দেখি দর্শক। এবং আমরা ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরের সফলতা কামনা করি এবং এটা শেষ করে যাতে এই আওয়ামী দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন সেই কামনাই করি। এবং 26শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নৈশভোজে অংশ নেবেন। এখন অনেক মিডিয়া বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, কিন্তু এই তথ্য আমার কাছে নাই। কারণ আমি যতটুকু জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশন চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট অ্যাজ এ হোস্ট কান্ট্রি তারা অন্য কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে মিটিং এ বসেন না। গতবার ব্যতিক্রম ঘটেছে, কারণ যেহেতু প্রেসিডেন্ট বাইডেন এবং ইউনূস তারা বন্ধু, এই কারণে নিয়ম ভেঙে বাইডেন ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু এবার আর তা হবে না। তবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সরকার প্রধানের জন্য যেই নৈশভোজের আয়োজন করেছেন সেখানে ডক্টর ইউনূস আমন্ত্রিত এবং সেই নৈশভোজের ফাঁকে ফাঁকে সাইডলাইনে একটা বৈঠক করার চেষ্টা চলতেছে এবং আমেরিকার পক্ষ থেকেও মোটামুটি একটা সাড়া পাওয়া গিয়েছে। এবং সেই বৈঠকে যতটুকু সম্ভব ডক্টর ইউনূস তিনি এই রোহিঙ্গাদের জন্য আরো বেশি তহবিল সংগ্রহ, কারণ রোহিঙ্গাদের জন্য কিন্তু তহবিল তো কমে গিয়েছে, মানুষের আগত আকর্ষণ নাই আগের মতো। তো তারা কিভাবে চলবে বা তাদের সমস্যা এবং এই যে এই শুল্কটা আরো কমানো যায় কিনা। অবশ্যই তো এটা সত্য যে বাংলাদেশে একটা বিশাল অংশ শিক্ষিত বেকার আছে, তরুণ। তো আগামী 10 বছরে 1 কোটি কর্মসংস্থান করতে গেলে আমাদেরকে আমেরিকা ইউরোপের সহায়তা লাগবেই। ভারতকে দিয়ে কিছু হবে না। ভারত হচ্ছে ভাত দেওয়ার মুরদ নাই, কিল মারার গোসাই। আর চীন
আছে মোটামুটি, কিন্তু আমেরিকা ইউরোপের মতো না। সুতরাং এই আমেরিকা ইউরোপের সাপোর্ট লাগবেই আগামী 10 বছরে 1 কোটি কর্মসংস্থানের জন্য। তো এইসব বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে, এবং বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধশালী করা যায়, কিভাবে আরো ভালো করা যায়, এইসব বিষয় তিনি ট্রাম্পের সঙ্গে একটা ফলপ্রসূ আলোচনা করার সম্ভাবনা রয়েছে, এবং সেই চেষ্টাও চলছে, এবং আমরাও দেখি দর্শক, এবং আমরা ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরের সফলতা কামনা করি, এবং এটা শেষ করে যাতে এই আওয়ামী দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন